সরকার পতন আন্দোলনে রাজপথে বিএনপি কেনই বা থাকবে না রাজপথে? কারণ বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান শাসন আমলে। কারণ বিএনপিকে এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো মূল্যায়ন করতেছে না। এর পিছনে অবশ্য বিএনপিরও দোষ আছে। কি দোষ? সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই প্রথম ক্ষমতায় আসলেন তারপর থেকে বিএনপিকে অন্যরকমের একটা মূল্যায়ন করতেন বা বিএনপির কথাকে অন্যরকমের একটা রেসপেক্ট করতেন। সেই রেসপেক্টের জায়গাটা বিএনপি নষ্ট করে ফেলেছে। কিভাবে নষ্ট করে ফেলেছে পিছনের প্রেক্ষাপট যদি একটু লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন যে যখন আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে জামাত ইসলামের লোকজন এবং এনসিপির লোকজন শাহবাগে বসে আন্দোলন করতেছিলেন, তখন এনসিপির যে সকল সদস্যবৃন্দ আছে তারা জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের আন্দোলনটা শুরু করতে চাইছিলেন। কিন্তু সেই জাতীয় সঙ্গীতে জামাত ইসলামের লোকজন বাধা প্রদান করলেন এবং বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামীকে নিয়ে এ ধরনের স্লোগান দিলেন যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি বেকসুর খালাস পেয়ে গেল। এখন দেখুন, যেই দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার দল বর্তমান সময় সক্রিয় অবস্থানে থাকতে তার দলের নেতাকর্মীরা, তার সন্তান, তার স্ত্রী এই সকল কথাবার্তায় কোন রকমের প্রতিবাদ করলেন না, যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে 4-5টা সফলতা, যেমন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামিকে বেকসুর খালাস দিলেন, এছাড়াও বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলেন, এছাড়াও গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা এই সকল স্লোগান দিলেন, এই সকল যে সফলতা পেয়ে গেলেন, এ কারণেই তিনি আর বিফলতার পিছনে ফিরে তাকাচ্ছেন না, বিএনপিকে মূল্যায়ন করতেছেন না এবং বিএনপি যে বলছে 2025-এর নির্বাচন এটাকেও মূল্যায়ন করতেছেন না। তিনি তার কথায় অনড় রয়েছেন এবং তিনি এই যে ঈদ উপলক্ষেও দেখলেন ভাষণ দিল, সেই ভাষণেও বিভিন্ন রকমের যে দেশকে নিয়ে ষড়যন্ত্র তথা বিএনপিকে বিভিন্ন রকমের হুঁশিয়ারিমূলক কথাবার্তা বলে রাখলেন। এ থেকে কি বোঝা গেল? এ থেকে বোঝা গেল এটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর বিএনপিকে মূল্যায়ন করতেছে না এবং নির্বাচন 2025-এর ডিসেম্বরে তো দূরে থাক, 2026-এর জুন জুলাইতেও হবে না। আপনি লিখে রাখতে পারেন আমার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইবে তার মৃত্যুর আগ পর্যন্ত এই ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য। এজন্য বর্তমান সময় বিএনপির হাতে আর কোনো রাস্তা নাই রাজপথে নেমে আন্দোলন অবরোধ করা ছাড়া। এছাড়াও যদি বর্তমান সময়ে এনসিপি তথা জামাত ইসলামের লোকজনদের সমর্থন দেখেন, তাদের পুরোপুরি সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূসের সপক্ষে আছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বর্তমান সময় বিভিন্ন দেশকে বিভিন্ন রকমের স্বপ্ন দেখিয়ে চলছেন। সেটা চীন হোক, আমেরিকা হোক। চীনকে তিনি শিলিগুড়ি করিডোরে চিকেন নেকের উপরে এয়ারবেস তৈরির কথা বলেছেন, আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার কথা বলেছেন, আমেরিকাকে এরকমের স্বপ্ন দেখাইছেন যে আরাকান আর্মিদের জন্য মায়ানমারকে মানবিক করিডোর দিবেন, এছাড়া চট্টগ্রামে আমেরিকান সেনাবাহিনীর একটা ঘাঁটি তৈরি করার ব্যবস্থা করে দিবেন। এজন্য এই সকল স্বপ্নও দেখাই ফেলাইতেছেন অলরেডি। কিন্তু এজন্য বিএনপি এবং তার যে সহযোগী দলগুলো আছে তারা এই সকল ষড়যন্ত্রে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, এজন্য এই সকল কিছু করতে পারতেছে না। এজন্য এই সকল ষড়যন্ত্রের পরিকল্পনা তো তিনি করে রেখেছেন, কিন্তু পরিকল্পনা প্রণয়ন করতে পারতেছেন না এই বিএনপির জন্য। যার ফলে কি হলো, একটু পিছনের প্রেক্ষাপট যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 21শে আগস্ট গ্রেনেড হত্যার যে একটি মামলা ছিল, সেই মামলাটি কিন্তু আওয়ামী লীগের আমলে চলমান ছিল, বিচার কার্য সক্রিয় ছিল। এখন আওয়ামী লীগের পতনের পরে সেই মামলাটি রায় হয়ে গেল এবং সেই মামলার রায়ে তারেক রহমান সহ অভিযুক্ত সকল আসামি বেকসুর খালাস পেয়ে গেলেন এবং নির্দোষ প্রমাণিত হলেন। এর পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেখলেন যে তার এই যে দেশ বিক্রির ষড়যন্ত্র বা দেশকে নিয়ে ষড়যন্ত্রের সবচেয়ে প্রথম বাধা হিসেবে বিএনপি সবসময় ভেটো দিয়ে আসছে বা তার এই ষড়যন্ত্রের পথের কাঁটা হিসেবে বিএনপি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, তখনই এই যে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার যে মামলাটির রায় হয়ে গেছিল তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার অনুমতি পেয়ে গেল। এটার মানে হচ্ছে তারেক রহমান তাহলে আর দেশে ফিরতে পারবে না। আর তারেক রহমান যদি দেশে না ফিরতে পারে তাহলে বিএনপিও হয়তো অতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না। বিএনপিকে দাবিয়ে রাখার জন্য
এই রাষ্ট্রপক্ষকে এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে দেখুন যে বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা চাপে রেখেছেন। এই মুহূর্তে বিএনপির যে সকল জনগণ নেতাকর্মী আছে বাংলাদেশে 35% প্লাস, তারা কিন্তু বিএনপিকে হৃদয় থেকে ভালোবাসে, বিএনপির আদর্শকে হৃদয়ে ধারণ করে তারা রাজনীতি করে, তারা রাজপথে অবস্থান করছেন। তো এ হচ্ছে বিএনপির প্রেক্ষাপট। তো প্রিয় দর্শক, এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক বিএনপির প্রেক্ষাপটের কথা। তো বিএনপি যেই সকল ভুলগুলা করছেন সেই সকল ভুলগুলোর মাসুল হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে এখন আর মূল্যায়ন করতেছেন না। বিএনপির কোনো কথাতেই তিনি কর্ণপাত করতেছেন না। নির্বাচনী রোডম্যাপ ক্লিয়ার বলেন, নির্বাচনের এক্সাক্ট তারিখ বলেন, কোনো কিছুই তিনি গ্রাহ্য করতেছেন না। অথচ বিএনপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু একের পর এক এ ধরনের কথা বলে গেছেন যে যেই সকল সংস্কারের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন সেই সকল সংস্কার নির্বাহী আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে করা সম্ভব এবং শুধুমাত্র সংবিধান সংস্কার বাদে। তো যেই সকল সংস্কার বাকি থাকবে সেই সকল সংস্কার পরে নির্বাচিত সরকার যারাই ক্ষমতায় আসবেন তারা এসে করবেন। এখন এই সকল কথার কিন্তু কোনো ভিত্তি দিচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দিলেন সেখানে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্রের কথা তুলে ধরলেন। তিনি সেখানে মায়ানমারকে মানবিক করিডোরের কথা তুলে ধরলেন, চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে কথা সেটিকে তুলে ধরলেন, চট্টগ্রাম পোর্টে আমেরিকার সেনাবহর তৈরি করার যে একটা প্রসঙ্গ সেটা নিয়ে কথা বললেন। এছাড়াও আরাকান আর্মি সহ বিভিন্ন রকমের দেশকে নিয়ে ষড়যন্ত্রের কথা বলে বাংলাদেশকে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কথা তার মেটিকুলাস ভাষায় বলে বাংলাদেশের জনগণের হৃদয় আকর্ষণ করার চেষ্টা করতেছিলেন। কিন্তু বিএনপি তো ভাই ছেড়ে দেওয়ার পাত্র না। বিএনপি বর্তমান সময় তার জনগণ সহ সকল স্তরের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে এবং একটাই কথা, ইউনূস হটাও দেশ বাঁচাও। 2025 সালের ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, তাতে যা কিছু করণীয় বিএনপি সেটাই করবে, তাতে তারেক রহমান দেশে ফিরুক কিংবা না ফিরুক। এছাড়াও বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, বিএনপির সাধারণ যে জনগণ আছে যারা বিএনপিকে হৃদয় থেকে ভালোবাসে, বিএনপির আদর্শকে হৃদয়ে লালন করে বিএনপির রাজনীতি করে, তারা এই সকল কথা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি 2025 ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দেন তাহলে থাপ্পড় মেরে আপনার গালের সমস্ত দাঁত ফেলে দেওয়া হবে, আপনাকে ঝাড়ু পিটা করে আপনার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে নেওয়া হবে, আপনি রাজাকার, আপনি সুদখোর। এই সকল খারাপ ভাষায় বাংলাদেশের যে সকল গালিগালাজ প্রচলিত আছে সেই সকল গালিগালাজ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাস্তা নাবুদ করে ফেলছেন। এখন কথা হলো তার কতটা লজ্জা আছে। আমি যা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা লজ্জাহীন মানুষ, তার শরীরে কোনো লজ্জা নাই। তিনি দেখবেন যে বিভিন্ন দেশে এই যে বিদেশ ভ্রমণ করে থাকেন রাষ্ট্রীয় সফরের নামে, সেখানে কেউ তাকে ডাকেও না, তার ইচ্ছা মতন সেখানে চলে যান। তারপরে সেখানে গিয়ে সেই যাদেরকেই তিনি পান তাদের সাথে একটু ছবি তুলেন এবং ছবি তোলার সময় দেখবেন যে তার 32 পাটি দাঁত বের করে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং খিলখিল করে হাসে এবং অন্য যেই লোকটার সাথে ছবি তোলে তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন তিনি যথেষ্ট ইতস্ত এবং বিরক্ত বোধ করছেন। এর সত্যতা যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে বিদেশ সফরে সেখানে নরেন্দ্র মোদীর সাথে যে ছবিটি তিনি তুললেন তার দাঁতের এমন কোনো অংশ নাই যে না দেখা গেছিল। অপরদিকে নরেন্দ্র মোদীর দিকে যদি তাকান সেখানে দেখতে পাবেন যে একটা বিরক্তিকর ভাব তিনি প্রকাশ করছেন, তার চেহারার ভিতরে এরকমের একটা ছবি ফুটে উঠেছে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ তার কিন্তু লজ্জা নাই। তাকে জুতা পিটা করুন, ঝাড়ু পিটা করুন, রাজাকার বলুন আর সুদখোর বলুন, তাতে তার কোনো লজ্জা নাই। তিনি কথায় কথায় কি বলেন যে তিনি বলেন যে আমি সুদ খাই না, সুদ যদি খায় গ্রামীণ ব্যাংকের মালিকেরা খায় না।
তাহলে আপনি গ্রামীণ ব্যাংকের কি? কেনই আপনি গ্রামীণ ব্যাংকে নিয়ে এত নাচানাচি করেন? কেন গ্রামীণ ব্যাংকের 5 বছরের ভ্যাট ট্যাক্স মওকুফ করে দিলেন? কেন গ্রামীণ ফোনের নামে আমেরিকার ইলন মাস্কের সেই দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা গ্রামীণ ফোনের নামে আনলেন? সেটার ভ্যাট ট্যাক্স কেন গ্রামীণ ফোন পাবে? কেন আপনি বাংলাদেশের নামে আনলেন না, বাংলাদেশের বিটিআরসির নামে আনলেন না? কেন এই গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের প্রতি এত প্রেম আপনার? আপনি যে সুদ খায় না, সুদ খাইলে খায় কে? একটা কথা মনে রাখেন, যখন বেগম খালেদা জিয়ার বাড়িটি ভাঙা হয়েছিল তখন অনেকেই কথা বলছিলেন যে ভবিষ্যতে শেখ হাসিনার বাড়িও ভাঙা হবে। ঠিক সেটাই হলো। 32 নম্বর ভাঙা হলো, সুরা সদন ভাঙা হলো। এখন একটা কথা আপনি লিখে রাখতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের যেই প্রতিষ্ঠান আছে তার একটা ইট বালুও ভবিষ্যতে খুঁজে পাবেন না আপনারা। কারণ এটা বাংলাদেশের চিরচরিত নিয়ম, প্রকৃতির খেলা। এই খেলা থেকে কেউ বাঁচতে পারে না। তো ফিরে আসি বিএনপির কথায়। বিএনপির জনগণ রাজপথে অবস্থান করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাস্তানাবুদ করে দিচ্ছে এবং ঢাকা পুরোপুরি দখলে আছে মেয়র ইশরাকের। তো যে কোনো সময় বিএনপির সমস্ত নেতাকর্মী সহ জনগণ একদম রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন একটা চাপ দিয়ে ধরবে, দেখবেন যে ক্ষমতার চেয়ার থেকে তার 2 পা ধরে টেনে রাজপথে নামিয়ে এনে পায়ের তলে পিষে ফেলবে। এরকমের পরিস্থিতি বিএনপি যে কোনো সময় তৈরি করবে, সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দেখতে থাকুন ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয়। 2025-এর ডিসেম্বরেই কি নির্বাচন হয়, নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতন 2026-এর জুন জুলাই কিংবা তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই ক্ষমতার চেয়ার না ছাড়েন? যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকে এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।